বিজেপি শর্টফল হচ্ছে 20-25টা আসন। ওই 20-25টা আসন পেলেই বিজেপি সরকার করবে। তো যারা এতদিন উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিজেদের দলে অন্য দল থেকে লোক নিয়ে আসতো, তারাই দেখবেন এবার বিজেপির উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। তারাই গিয়ে ওই মুরলীধর সেন লেনে তারা লাইন লাগিয়ে দেবে যে আমাদের নাও, আমাদের নাও, আমরা উন্নয়নের জোয়ারে ভাসতে চাই। এবং সেই জায়গা থেকে হাং পার্লামেন্টের মানে হাং অ্যাসেম্বলির কোনো জায়গা নেই। এখানে বিজেপি ক্লিয়ার মেজরিটি নিয়ে আসছে, আর যদি কিছুটা শর্টফলও হয়, যারা এতদিন বড় বড় কথা বলতো তারাই গিয়ে বিজেপির অফিসে লাইন দেবে এবং বলবে যে আমরা সরকারের পাশে আছি। রাজ্যের নির্বাচন পর্ব নিয়ে ট্রু নিউজ বাংলাকে এক বিস্তারিত বিশ্লেষণ দিলেন রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষ। তিনি জানান, স্বল্প ব্যবধানে জয় পেলেও তৃণমূল কংগ্রেস সরকার গঠনের আগেই ভাঙনের মুখে পড়তে পারে। তার মতে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার টেকানো কঠিন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন এবারের লড়াই মূলত বিজেপি বনাম অন্যান্য দলের। তবে ফাইনাল রেজাল্ট কি হয় তা সম্পূর্ণই নির্ভর করবে ভোটের অঙ্ক ও বাস্তব রাজনৈতিক শক্তির উপরই। মানুষের 2026-এর ভোটটা কমপ্লিটলি অন্যরকম যদি আমরা অন্য অ্যাসেম্বলি ইলেকশন, বিগত অ্যাসেম্বলি ইলেকশনস এর সাথে কম্পেয়ার করি। আমি কিছু হাইপোথেটিক্যাল সিচুয়েশন আপনাকে দেব। আপনি মানে যেহেতু অন্য রকম এক 2026-এর ইলেকশন, মানুষ জনগণের মনে প্রচুর প্রশ্ন, প্রচুর ধোঁয়াশা, প্রচুর ইফস এন্ড বাটস। আমি কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন দেব, আপনি আপনার অ্যানালিসিসটা একটু চট করে যদি দর্শকদের সামনে তুলে ধরেন। নাম্বার 1, টিএমসি একদম স্লেন্ডার মার্জিনে ধরুন 10 সিটে জিতে গেল, মমতা ব্যানার্জি হেরে গেল ভবানীপুরে। এই সিনারিওতে কি হতে পারে? বিজেপি 120 সিট ম্যাক্সিমাম পেতে পারে, টিএমসি 175, আর নাকি 10 থেকে 17টা সিটে জিততে পারে। মমতা ব্যানার্জি ভবানীপুর হারছে, শুভেন্দু নন্দীগ্রাম হারছে। মানে এই প্যারামিটার্স এর ওপরে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যাবে শুভেন্দু অধিকারীর কাছে, আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হেরে যাবে পবিত্র করের কাছে, এই জায়গাটার কথা বলছেন। এবং তাহলে কি সিনারিও হবে? দেখুন, সেই যদি সিনারিও হয়, আমার মনে হয় ওই তৃণমূল কংগ্রেস মেজরিটি পেলেও তারা শপথ নিতে পারবে না। তার আগেই দলটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। কেননা তৃণমূল কংগ্রেস খুব গর্ব করে নিজেরাই বলে যে তাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মানে বাকিরা কিচ্ছু নয়। তাদের পিছন থেকে যদি মমতা ব্যানার্জির ছবিটা আর তৃণমূলের প্রতীকটা সরে যায়, তাদের একটা অন্তর্বাস কেনার ক্ষমতা হবে কিনা সেটা নিয়ে তারা নিজেরাই প্রশ্ন তুলে দেন। সুতরাং যে দলের লিডার হেরে যাচ্ছেন, একবার নন্দীগ্রামে গিয়ে হেরেছেন, একবার ভবানীপুরে গিয়ে হেরেছেন, তাহলে মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিশমা যে শেষ হয়ে গেছে এবং সেটা শুভেন্দু অধিকারীর কাছে সেটা প্রমাণিত হয়ে যাবে। এবং এটা যদি হয়ে যায়, এই তৃণমূল কংগ্রেস কিন্তু বেসিক্যালি প্রচন্ড ভীতু দল। কেননা এদের এখন যে নেতাগুলো মাতব্বরি করছে তাদের বেশিরভাগই দেখবেন যে ক্ষমতায় আসার পর দলে এসে নেতা হয়েছে। আগে এরা মমতা ব্যানার্জিকেই গালাগাল দিত, অন্য দল থেকে উড়ে এসে জুড়ে বসে এখন তারা করছে। তো যে মুহূর্তে তারা দেখবে তাদের লিডারশিপ চলে গেছে, তারা ভয় পেতে শুরু করবে, তারা একটা নতুন রাজনৈতিক আশ্রয়ের জায়গা চাইবে, এবং সেটার জন্যই কিন্তু দলটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। সিনারিও 2, হাং পার্লামেন্ট, শুভেন্দু যে কোনো একটা সিট থেকে জিতলেন, দুটো সিট জিততে পারলেন না। এই জায়গা থেকে বিজেপি যদি 5টা থেকে 10টা সিট ফল শর্ট করে সরকার গঠন করতে, তাহলে কি 140-এ গিয়ে আটকে যাবে? না না না, দেখুন, বিজেপি এখন যে জায়গায় যে মোমেন্টাম দেখাচ্ছে, বিজেপি ক্লিয়ার মেজরিটি নিয়ে আসছে, এই পিকচার ক্লিয়ার। কিন্তু আপনার কথা আমি ফর সেক অফ কথা যদি ধরেও নিই যে একটা হাং পার্লামেন্ট হচ্ছে, বিজেপি 140-140-40ও দরকার নেই। বিজেপি যদি 120-25-এ পৌঁছে যায়, তাহলে বিপক্ষ শিবির মানে আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, জেইউপি কাউকে আলাদা ধরছি না, সামগ্রিক একটা ইন্ডি পিন্ডি জোট আমি ধরছি, তারা 170-75-এর বেশি যাচ্ছে না। সো বিজেপি শর্টফল হচ্ছে 20-25টা আসন। ওই 20-25টা আসন পেলেই বিজেপি সরকার করবে। তো যারা এতদিন উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিজেদের দলে অন্য দল থেকে লোক নিয়ে আসতো, তারাই দেখবেন এবার বিজেপির উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। তারাই গিয়ে ওই মুরলীধর সেন লেনে তারা লাইন লাগিয়ে দেবে যে আমাদের নাও, আমাদের নাও, আমরা উন্নয়নের জোয়ারে ভাসতে চাই। এবং সেই জায়গা থেকে হাং পার্লামেন্টের মানে হাং অ্যাসেম্বলির কোনো জায়গা নেই। এখানে বিজেপি ক্লিয়ার মেজরিটি নিয়ে আসছে, আর যদি কিছুটা শর্টফলও হয়, যারা এতদিন বড় বড় কথা বলতো তারাই গিয়ে বিজেপির অফিসে লাইন দেবে এবং বলবে যে আমরা সরকারের পাশে আছি। তাহলে শুধুশীলা যদি হাং পার্লামেন্টে টিএমসি 5টা থেকে 10টা সিট শর্টফল হয় আর 150-এ গিয়ে আটকে যায়,
148 পেলেই তো সরকার হচ্ছে, মানে তৃণমূল 145-45 আটকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস যদি 200+ সিট নিয়ে না যেতে, তারা এই রাজ্যে সরকার করতে পারবে না, আর করলেও সেটা 6 মাসে বেশি চালাতে পারবে না। দেয়ালে লিখে দিলাম আমি এটা। মমতা ব্যানার্জি রেজিগনেশন দেবেন বলছেন, দিতে বাধ্য হবেন। ওনার হাতে যে মুহূর্তে সরকার থাকবে না, ওনার হাতে যে মুহূর্তে মেজরিটি থাকবে না, উনি কি করবেন? ওনাকে দিতেই হবে, কিছু করার নেই, এটা রাজনৈতিক ভবিতব্য। সিনারিও 3, টিএমসি বিশাল মার্জিনে জিতলেন এবং শুভেন্দু দুখানা সিট থেকেই হেরে গেলেন। এই জায়গা থেকে বাংলায় কি হতে চলেছে? ধরুন টিএমসি 175 সিটস নিচ্ছে, বিজেপি 100-র নিচে পেয়েছে, বিজেপি ওয়ার্কার্স ভোটার্স কে পারসিকিউট করা হবে, লার্জ স্কেলে পোস্ট পোল ভায়োলেন্স দেখতে চলেছি আমরা। হুমায়ুন তার মধ্যে 3-4টে সিট নিয়ে বেরোবে, আইএসএফ মিম 3টে সিট নিয়ে বেরোতে পারে, কংগ্রেস 2 থেকে 5টা, সিপিআইএম 4 থেকে 6টা। আপনার অ্যানালাইসিস? ওই যে সিকোয়েন্সটা বললেন, প্রথম কথা হচ্ছে এটা অন্য কোনো ইউনিভার্সে হতে পারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব নয়, রিয়েলিটি এটাই বলছে। দ্বিতীয় কথা যেটা বললেন হুমায়ুন পেলে ওই পেলে, অত ভেঙে চুরে বলার দরকার নেই। বিজেপি ভার্সেস অন্য সমস্ত পার্টি, এবারের ইলেকশন এটাই, তারা কেউ আলাদা নয়। ওই 1-2 সিট শর্ট হলেও তখন এই দেখবেন সিপিএম সমস্ত বিরোধিতা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান করছে, তার সরকারটা তৈরি করতে সাহায্য করছে, কংগ্রেসও সেই একই জায়গা করবে। সুতরাং ওইখানে আলাদা ওরা কেউ কিছু নয়। যদি সত্যিই এই জায়গাটা হয়ে যায়, তাহলে একটা কথাই বলতে পারি যে নির্বাচনটা নির্বাচনের মতো হয়নি, এবং সেটা পুরোপুরি লুটে নিয়েছে। কেননা একটা জিনিস আপনি বলুন, একটা নির্বাচন জিততে গেলে আপনার 2টো ফ্যাক্টর লাগে। একটা হচ্ছে হয় আপনাকে আগের নির্বাচনে যা ভোট পেয়েছিলেন সেখান থেকে বাড়াতে হবে, আর 2, আপনি যে ভোটটা পেয়েছিলেন অ্যাটলিস্ট সেইটাকে ধরে রাখতে হবে, নাহলে আপনি নির্বাচন জিততে পারেন না। এবার প্রথম সিনারিও আসছি, আপনি আমাকে একটা সেগমেন্ট দেখান যেখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট বাড়াতে পারে। মুসলিম সেগমেন্ট যেটা ওদের ডেডিকেটেড জায়গা, সেটা তো 100% কনসলিডেট করেই দিয়েছে, তো 100%-এর বেশি আপনি কিভাবে কি বাড়াবেন? মহিলা লক্ষ্মীর ভান্ডার দিয়ে 100% কনসলিডেশন হয়ে গেছে, সেখান থেকে আপনি বাড়াবেন কোথা থেকে? সুতরাং এদের ভোট বাড়াবার কোনো জায়গা নেই। তাহলে ভোটটা ধরে রাখতে পারছেন না, যেটা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি, যারা এবারে সংখ্যালঘু ভাই বোন আছে তারা ঠিক করে ফেলেছেন, তাদের অনেকেই এবার কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। মায়েরা দিদিরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তারা বুঝে গেছেন যে এই একটা টাকা দিয়ে তাদের ভোটটা কেনার চেষ্টা করা হচ্ছে, তারা 100% ভোটটা দেবেন না। সুতরাং এরা ভোট বাড়াবার কোনো জায়গা নেই, ভোট ধরে রাখার জায়গা নেই। উল্টে এসআইআর এটা স্পষ্ট করে দিয়েছে যে খুব কম করে 5 থেকে 6% ভোট তৃণমূল কংগ্রেস হারাতে চলেছে। তাহলে তৃণমূল কংগ্রেস যদি 2024-এর অ্যানালিসিস দেখি, তারা 46% দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে কমে তারা 40%, 39%-এ ওভারঅল 294টা আসনে পশ্চিমবঙ্গে আসছে। তাহলে পশ্চিমবঙ্গের আসনটা আবার দুভাগে বিভক্ত হয়, একটা 85টা আসন যেখানে মাইনরিটিরাই মেজরিটি, আর 209টা আসন যেখানে হিন্দুরা মেজরিটি। তাহলে এই যে মাইনরিটি সেগমেন্টটা রয়েছে 85টা আসন, সেখানে তৃণমূল কংগ্রেস অন অ্যান অ্যাভারেজ 52 থেকে 55% ভোট পাবে, আর সারা রাজ্যে পাচ্ছে 40%। তাহলে এই 209টা আসনে তৃণমূলের ভোট কমবে, তারা 35-36%-এ নেমে চলে আসবে। আর বিজেপি ওই 85টা আসনে তারা মোটামুটি 20%-এর কাছাকাছি ভোট পাবে, আর ওভারঅল রাজ্যে তারা 39-40% ভোটে এখন দাঁড়িয়ে আছে। যদি 2024-এর সিনারিও নিই, তাহলে এই 209টা আসনে বিজেপি খুব কম করে হলেও 42-43% পাবে। তাহলে এই যে 209টা আসন রয়েছে, যেখানে বিজেপির অ্যাভারেজ ভোট পার্সেন্টেজ হচ্ছে 42 থেকে 43%, আর তৃণমূলের হচ্ছে 36%, 37%, ক্লিয়ারলি 5-6%-এর গ্যাপ রয়েছে। তাহলে এই 209টা আসনের ম্যাক্সিমামই কিন্তু বিজেপির দিকে কনভার্ট হবে। সুদর্শনদার লাস্ট সিনারিও, বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পেল। বিজেপি যদি অ্যাবসলিউট মেজরিটি পায় 165 সিট, টিএমসি 140-এরও নিচে, শুভেন্দু দুখানা সিটি জিতলো, মমতা ভবানীপুর থেকে হারলো, এবং বহু টিএমসি হেভি ওয়েট হেরে গেল, জেইউপি মিম 5টা সিট বের করে নিয়ে গেল, এবং নতুন বিজেপিকে সাপোর্ট করতে চাইলো। বিজেপি কি সেখানে জেইউপি হুমায়ুনদের মতন লোকেদের সাপোর্ট নিয়ে সরকার গঠন করবে, বা এই পুরো ব্যাপারটা একটু যদি অ্যানালিসিস করে বলে? দেখুন, ক্লিয়ার মেজরিটি যদি আমার থেকেই থাকে, তাহলে আমি অন্য কোনো দলের সাপোর্ট নেবো কেন? এবার পলিটিক্স বলছে যে আমি যখন নির্বাচনী লড়াইয়ে রয়েছি, আমাকে যেই সাপোর্ট করতে আসবে সেই সাপোর্ট সবসময়ই স্বাগত, কিন্তু সেটা কোনো কন্ডিশনাল সাপোর্ট হবে না।
আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, কেন্দ্রে এবার বিজেপি 272 পেল না, কিছুটা শর্টফল হলো, সেখানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারজি তারা পাশ থেকে সাপোর্ট দিলেন, সরকার তৈরি হলো। তো লোকে অনেকেই বলেছিলেন যে এই সরকারটা খোঁড়া সরকার, দুটো ক্রাচে ভর দিয়ে চলছে, কিন্তু নরেন্দ্র মোদী নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে সরকার চালাচ্ছেন। ইনফ্যাক্ট সেটাতে প্রভাবিত এতটাই হলেন নীতিশ কুমারজি যে জীবন সায়ান্নে এসে তিনি মুখ্যমন্ত্রিত্ব অব্দি বিজেপির কাছে ছেড়ে দিয়ে সেন্ট্রালে চলে গেলেন। সেখানে যে তাকে বড় কোনো মিনিস্ট্রি অফার করা হয়েছে, অনেকেই বলছিলেন উপপ্রধানমন্ত্রী করা হবে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। সুতরাং বিজেপির যে পলিটিক্স, সেখানে যদি কেউ উন্নয়নযোগ্যে এগিয়ে এসে পাশ থেকে সাহায্য করতে চান, তাহলে তো সবসময় স্বাগত রয়েছে। এবং একটা ভোটের সময় আমি বিজেপি, আপনি তৃণমূল ও জেইউপি ও কংগ্রেস, এই জিনিস হতে পারে, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পর সামগ্রিকভাবে যারা জনপ্রতিনিধি তারা মানুষের ভালোর জন্য কাজ করবেন, সে যে দলেরই তিনি জনপ্রতিনিধি হন না কেন, সেটাই ফেডারেল স্ট্রাকচার বলে। কিন্তু এই স্ট্রাকচারটা তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আপনি দেখবেন যেসব ওই প্রশাসনিক বৈঠক হয়, সেখানে বিরোধী পক্ষের এমএলএ, এমপি, পঞ্চায়েত কাউকেই কিন্তু মমতা ব্যানার্জি ডাকেন না। সুতরাং সেটা তো রাজনৈতিক সৌজন্যের জায়গা না, এবং সেটা মানুষের ভালো হয় না। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে যদি কেউ সরকারের পাশে থেকে সরকারকে সমর্থন করতে চান, সবসময় স্বাগত, কিন্তু সেটা কোনো কন্ডিশনাল হবে না, বা সেটার জন্য কোনো রাজনৈতিক বোঝাপড়া হবে না। সেটার জন্য কেউ যদি ভাবেন যে এরা সরকার পক্ষে আছে, নিজের পকেটে 2 পয়সার একটু উন্নয়ন হয়ে যাবে, সেই জায়গাটা হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন।